আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় কলোনিয়ালিজম। আমরা কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করছি। আমরা যে রাজনৈতিক পৃথিবী এবং সাহিত্যের পৃথিবী দেখতে পাচ্ছি, এর পেছনে কলোনিয়ালিজমের যথেষ্ট ভূমিকা রয়েছে। কি বুঝতে পারলাম? আমরা আজকের দিনে একটা রাজনৈতিক পৃথিবী দেখতে পাচ্ছি, একটা সাহিত্যের পৃথিবী দেখতে পাচ্ছি। এর পিছনে কলোনিয়ালিজমের যথেষ্ট ভূমিকা রয়েছে। এই কলোনিয়ালিজম এর স্টাডি হিস্ট্রিতে হয়, পলিটিক্যাল সায়েন্সে তো অবশ্যই হয়, ইকোনমিক্সে হয়, সায়েন্সে হয়, এমনকি লিটারেচারের মধ্যেও বিশেষভাবে আলোচিত বিষয় হলো এই কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম কোনো নির্দিষ্ট একটি দেশের বিষয় নয়, ইহা ইন্টারন্যাশনাল ওয়াইজের ভূমিকা রয়েছে। তাহলে এই কলোনিয়ালিজম বিষয়টা কি? কলোনিয়ালিজম বিষয়টা হলো is a practice of domination by one to another, অর্থাৎ এক দেশ অন্য দেশের উপর প্রভুত্ব করবে। যেমন ইংরেজরা ইন্ডিয়ার উপরে প্রভুত্ব করত, তাই তাদের একটা মতবাদ রয়েছে, মতবাদ ছিল, তাদের একটা নীতি ছিল যে তারা বিশ্বের বিভিন্ন দেশে কলোনি তৈরি করবে। তাই তাদের একটা ইজম ছিল, একটা মতবাদ ছিল যে যেখানে যেখানে সূর্যের আলো পড়বে সেখানে সেখানেই নাকি ইংরেজরা কলোনি তৈরি করবে। এরকম কঠোর ইজম তাদের ছিল। আর যখন কলোনি তৈরি করবে তখন তার ঐতিহাসিক বিষয়ে প্রভাব ফেলবে, তার আর্থিক বিষয়ে প্রভাব ফেলবে, তার সায়েন্সের বিষয়ে প্রভাব ফেলবে, তার ধর্মীয় বিষয়ে প্রভাব ফেলবে, তার লিটারেচারের বিষয়ে প্রভাব ফেলবে। কারা? ওই ইংরেজের মতন কলোনাইজার যারা কলোনি তৈরি করে। তাহলে এই কলোনিয়ালিজম মতবাদের জন্যই তৈরি হয়েছে কলোনি। কলোনি কি? যে দেশ অপর দেশের উপর এসে প্রভুত্ব করে সেই অপর দেশটাই হলো কলোনি। ইংরেজরা ভারতে এসেছে, ভারতটা হলো কলোনি। ইংরেজ হলো কলোনাইজার।
তাহলে কলোনি মানেই হলো কলোনাইজড কান্ট্রি, অর্থাৎ যে দেশে প্রভুত্ব স্থাপন করে। তাহলে বিষয়টা বুঝতে পারলাম। এই কলোনিয়ালিজম এর ভূমিকা রাজনৈতিক পৃথিবীতেও আছে, সাহিত্যের পৃথিবীতেও আছে, ধর্মের মধ্যেও আছে। এই শক্তিশালী দেশগুলো তারা তাদের ইজম মতবাদ নিয়ে অন্য দেশের উপর প্রভুত্ব করে, দখল করে এবং তারা তাদের ক্ষমতা দেখায়, অর্থাৎ এক অর্থে যেন তাদেরই দেশ হয়ে যায়। তাই স্বাভাবিকভাবেই সার্বিক দেশটাকে যেহেতু গ্রাস করে, সেই জন্য সেই দেশের যা যা বিষয় আছে সব বিষয়ের উপরই এই কলোনিয়ালিজমটা প্রভাব ফেলে। হিস্ট্রির উপর ফেলে, পলিটিক্যাল সায়েন্সের উপর ফেলে, ইকোনমিক্সের উপর ফেলে, সায়েন্সের উপর ফেলে, ধর্মীয় বিষয় ফেলে, লিটারেচারের উপর ফেলে। অর্থাৎ তারা তাদের মতবাদ নিয়ে কি মতবাদ? ডমিনেশন করবে, প্রভুত্ব করবে, অন্য দেশের উপর প্রভুত্ব করবে, সব কিছুর উপর প্রভুত্ব করবে, তাদের সামাজিক জীবনের উপরও প্রভুত্ব করবে। সেই জন্য যারা কলোনি তৈরি করে তারা হয়ে গেল কলোনাইজার। যে দেশটিতে এসে কলোনি তৈরি করলো সেই দেশটি হয়ে গেল কলোনি বা কলোনাইজড কান্ট্রি। সোশ্যাল কালচার বিষয়ে যথেষ্ট প্রভাব ফেলে, অর্থাৎ যে দেশটা নেটিভ কান্ট্রি তাদের একটা কালচার থাকে, সামাজিক কালচার থাকে, কিন্তু দেখা গেছে এই কলোনাইজাররা এসে তাদের প্রভাব, তাদের কালচার, তাদের কৃষ্টি এই দেশের উপর ছেড়ে দেয়, চাপিয়ে দেয়। অর্থাৎ কালচারের উপর প্রভাব পড়ে, সাহিত্যের উপর, লিটারেচারের উপর প্রভাব পড়ে, ল্যাঙ্গুয়েজের উপর প্রভাব পড়ে, সার্বিকভাবে জনমানসে প্রভাব ফেলে। স্বাভাবিক। অর্থাৎ বলতে পারি আমরা যে টোটাল সিস্টেম, ইন্ডিয়ান টোটাল সিস্টেমের উপর ইংরেজরা এসে চেপে বসল। ইন্ডিয়ার অর্থনীতি, ইন্ডিয়ার ইতিহাস, ইন্ডিয়ার সামাজিক জীবন, কৃষ্টি, কালচার, ল্যাঙ্গুয়েজ, সব কিছুর উপর টোটাল সিস্টেমটাকেই প্রভাবিত করে ফেলে। সেই জন্য বলা হয়, শুধু নিশ্চয়ই ইন্ডিয়ার ব্যাপার নয়, যে যে দেশে ইংরেজরা এসেছে, কলোনি তৈরি করেছে, সামগ্রিক বিষয় এটা। সেজন্য বলা হয় যে এই কলোনিয়ালিজম ব্যাপারটা হলো গ্লোবাল টার্ম, ইন্টারন্যাশনাল টার্ম। এটা কোনো নির্দিষ্ট একটি দেশের বিষয় নয়। তাহলে কলোনাইজার যারা, তারা কি করলো? যারা আসে, এসে কি করে? প্রভুত্ব করে। রাজনীতির ক্ষেত্রে তো তারা হস্তক্ষেপ করবেই, অর্থনীতির উপর করবে, লিটারেচারের উপর করবে, সার্বিকভাবে একটা নূতন পরিবেশ তৈরি হয়ে যায় এই কলোনিয়ালিজমের দ্বারা। তারা অন্য দেশকে ডমিনেটেড করে, মানে তারা হলো সুপিরিয়র পাওয়ার। আর এই সুপিরিয়র পাওয়ার হওয়ার জন্য তারা কোথায় আসে?
কমজোর যে দেশগুলো আছে, ক্ষমতা কম যাদের, সেই দেশগুলোকে গ্রাস করে। অর্থাৎ কলোনিয়ালিজমের মূল কথা হলো দুর্বল দেশকে গ্রাস করো, তাদের অর্থনীতি, তাদের লিটারেচার, তাদের সামাজিক ব্যবস্থা সব কিছুকে গ্রাস করো এবং শাসকের মতন ভূমিকা নিয়ে তাদেরকে শোষণ করো। কলোনিয়ালিজম ইজ এ নিউ লিটারেরি মুভমেন্ট। সেই জন্য যখন এই ইংরেজরা আসে তখন একটা লিটারেরি মুভমেন্ট তৈরি হয়। Colonialism is a new literary movement found in the literature of the colonized countries like India, Pakistan, আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ বলছি না কারণ তখন ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানে ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়ার মধ্যে ইংরেজরা এসেছে, তার মানে বাংলাদেশেও এসেছে। তাহলে কি কথা হলো যে কলোনিয়ালিজম ইজ এ নিউ লিটারেরি মুভমেন্ট। সাহিত্যের ক্ষেত্রে একটা মুভমেন্ট শুরু হয়ে গেল, ফাউন্ড ইন দ্য লিটারেচার অফ দ্য কলোনাইজড কান্ট্রিজগুলোতে, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আরও দেশ। কলোনিয়াল লিটারেচার এক্সপ্রেসেস, তখন যে লিটারেচারটা তৈরি হলো, অর্থাৎ ইংরেজরা যখন আসে তখন যে একটা নেটিভ, অর্থাৎ যখন ইন্ডিয়ায় লিটারেচার শুরু হলো, মানে মুভমেন্ট শুরু হলো, মানে ইন্ডিয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজে শুরু হলো, পাকিস্তানের নেটিভ ল্যাঙ্গুয়েজে শুরু হলো, আফ্রিকায় নেটিভ ল্যাঙ্গুয়েজে শুরু হলো, অস্ট্রেলিয়াতেও তাই, তাদের ল্যাঙ্গুয়েজে শুরু হলো। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে এই কলোনিয়ালিজমের ফলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের প্রভাবের থেকে নেটিভ যে ল্যাঙ্গুয়েজ, লোকাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় বেশি করে ইংরেজ বিরোধী, অর্থাৎ কলোনাইজারদের বিরোধী বিষয় নিয়ে সাহিত্য তৈরি হয়। অর্থাৎ এই কলোনিয়াল লিটারেচার এক্সপ্রেসেস কি প্রকাশ করে? দ্য ভয়েস অফ দ্য কলোনাইজড পিপল, নেটিভ পিপলদের যে ভয়েস সেটা বেরিয়ে আসে অ্যাগেইনস্ট কার বিরুদ্ধে? দ্য কলোনাইজার্সদের বিরুদ্ধে। তাহলে দেখা গেল যে বিভিন্ন দেশে লোকাল ল্যাঙ্গুয়েজের উপর একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, সাহিত্যের মধ্যেও মুভমেন্ট তৈরি হচ্ছে। ইন্টারন্যাশনাল ওয়াইজ কানেক্টিং হওয়াটা একটু মুশকিল হয়ে গেল। ইন্ডিয়া তার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে সে সাহিত্য তৈরি করলো, ইংরেজদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিল, সাহিত্যের মধ্যে সেরকম প্রতিবাদী লেখা চলে এলো। এবার পাকিস্তানের ক্ষেত্রে তাই, আফ্রিকার ক্ষেত্রেও তাই, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই, তারা তাদের নিজের ল্যাঙ্গুয়েজ নিয়ে সাহিত্যকে হাতিয়ার করে সেই কলোনাইজারদের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। বারবার বলা হচ্ছে যে নেটিভ ল্যাঙ্গুয়েজটা বা নেটিভ ল্যাঙ্গুয়েজে লেখালেখি বা লিটারেচারটা বেশি প্রভাব পড়ে এবং সেই লেখার মধ্যে একটা কনফ্লিক্ট দেখা গেছে। অর্থাৎ তখন যে সাহিত্যগুলো তৈরি হয়েছে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট, সব কিছুর মধ্যেই মূলত যেন একটা বিষয় লেখা হচ্ছে, একটা দ্বন্দ্ব। কার সাথে দ্বন্দ্ব? দ্বন্দ্বটা কার সাথে? দ্বন্দ্বটা হলো কলোনাইজারদের বিরুদ্ধে লেখা। যেই কলম ধরেছে
সেই যেন কলোনাইজারদের বিরুদ্ধে যে কবিতা লেখে, কবিতার মাধ্যমে বিদ্রোহের কথা বলছে। যদি নজরুল ইসলামের কথা বলি, তিনি কি করেছেন? লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলায়, নেটিভ ল্যাঙ্গুয়েজে তিনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বলেননি। সুভাষচন্দ্র বোস, তিনি কিছু ইংরেজি নিশ্চয়ই লিখেছেন, কিন্তু বেশি কথা বলেছেন তিনি নেটিভ কথাতে। মহাত্মা গান্ধী হয়তো ইংরেজিতে লিখেছেন। যাই হোক, নেটিভ বিষয়টাতেই লিটারেচারটা এসেছে, আর সেইটা হইল কনফ্লিক্টের, দ্বন্দ্বের ল্যাঙ্গুয়েজ হয়েছে, প্রতিবাদী ল্যাঙ্গুয়েজ হয়েছে। Colonialism emerged as a literary movement during the 20th century. তাহলে 20th centuryতে এটা দেখা যায়, which served as the author's weapon to fight against the colonizers. So একই কথা, যা কিছু লেখা, যিনি কবিতা লিখছেন, কবিতার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে বলছেন, যিনি গল্প লিখছেন, গল্পের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে বলছেন, মানে ইংরেজ বলতে কলোনাইজারদের বিরুদ্ধে বলছেন। অর্থাৎ যিনি ছবি আঁকছেন, তিনি ছবির মাধ্যমে তাদের বিরুদ্ধে বলছেন, যিনি ভাস্কর্য করছেন তার মাধ্যমে বলছেন, যিনি ছড়া গান গাইছেন, যিনি কবি গান গাইছেন, যিনি পল্লী গীতি গাইছেন, অর্থাৎ সব কিছুর মধ্যে, কালচারের সব কিছুর মধ্যেই তাদের বিরুদ্ধে। একটা কৃষক যে গান গাইতো, তখন একজন কৃষক যে গান, সাধারণ কৃষক শ্রমিক যখন গান গাইতো, তাও ইংরেজদের বিরুদ্ধে গান গাইতো। একটা সাধারণ কবিতার কথাই বলি, কবিতাটাকে সাধারণ বলবো না, অসাধারণ। বুলবুলিতে ধান গেয়েছে খাজনা দিব কিসে, সেখানেও ইংরেজদের কথা। অর্থাৎ যত কিছু, জারি গান হোক, পল্লীগীতি হোক, ভাটিয়ালি হোক, লেখালেখি হোক, শিল্প হোক, সিনেমা হোক, যা কিছু হবে সব ওই কলোনাইজারদের বিরুদ্ধে লেখা হবে। তাতে যেন দেখা যেত সাহিত্যের মধ্যে, সাহিত্যের রসদের থেকে বিদ্রোহী মনোভাবটাই যেন বেশি করে প্রকাশ পেত। সেটা হয়তো গান হয়নি, কিন্তু ইংরেজদের বিরুদ্ধে হয়েছে, আর মানুষ সেটাকে লোভে নিয়েছে। ইংরেজদের বিরুদ্ধে তো এটা কবিতা হয়েছে, সেটা হয়তো কবিতা হয়নি, কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তো লোভে নিয়েছে, অর্থাৎ কলোনাইজারদের বিরুদ্ধে তো। তাহলে ল্যাঙ্গুয়েজ অর লিটারেচার যা কিছু হতো, ওই কলোনাইজারদের বিরুদ্ধে হতো, দ্বন্দ্বমূলক বিষয় হতো, মনে রাখতে হবে। As the freedom fighters like Bhagat Singh, Subhash Chandra Bose, Mahatma Gandhi fought against the Britishers for independence. সবারই যেন একটা কথা ছিল, ইন্ডিপেন্ডেন্স চাই, স্বাধীনতা চাই। এখানে কোনো জাতিগত কোনো কথা নাই, কৃষক শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত কোনো কথা নাই, একই কথা, ইন্ডিপেন্ডেন্স চাই। সাধারণ মানুষ স্বাধীনতা চাইছে, শিক্ষিত শ্রেণী স্বাধীনতা চাইছে, লিটারেচারের মধ্যেও স্বাধীনতা চাওয়া হচ্ছে। অর্থাৎ সব কিছুর মধ্যে এক কথা, মূল কথা হলো কলোনাইজার তোমরা বিদায় হও, না হলে আমরা বিদায় করে দিব, আমরা স্বাধীনতা চাই। এই যে বিষয়টা সাহিত্য, শিল্প সব কিছুর মধ্যেই ছিল। আর স্বাধীনতা ব্যাপারটাও তাই, যে কোনো স্বাধীনতা পেতে গেলে সেই স্বাধীনতা যেন হৃদয়ে হৃদয়ে যে যা করে তার বিরুদ্ধে, অর্থাৎ স্বাধীনতা তার ডিমান্ডের মধ্যে থাকে। কৃষক শ্রমিক স্বাধীনতা চায়, শিক্ষিত স্বাধীনতা চায়, বিজনেসম্যান স্বাধীনতা চায়, পথিক স্বাধীনতা চায়, মানে গায়ক স্বাধীনতা চায়, যা কিছু সবাই তখন অ্যাডিক্টেড, স্বাধীনতা চায়। তাই ওই কলোনিয়ালিজমের যখন তারা মতবাদ নিয়ে এলো, কলোনি তৈরি করলো, তখন লিটারেচারের মধ্যে স্বাভাবিকভাবেই কলোনাইজারদের বিরুদ্ধে কথা হতো, এটাই মূল কথা। They raised their voice against the Britishers, অবশ্যই কণ্ঠস্বর ব্রিটিশের বিরুদ্ধে, এক্সপ্রেসিং দ্য স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা চাই, ন্যাশনালিজম, সবার একটা দেশের প্রতি ভালোবাসা জেগে উঠলো। এটা বলে দিতে হয় না,
দেশের প্রতি ভালোবাসা যখন জাগবে সবারই পরপর পরপর জেগে যাবে। প্যাট্রিয়টিজম, একটা সবাই যেন দেশের জন্য জীবন দিতে পারে। লেখালেখির মধ্যেও ক্যারেক্টারগুলো ওই রকম। শরৎচন্দ্রের পথের দাবির কথা যদি চিন্তা করি, তার মধ্যেও প্যাট্রিয়টিজমের ব্যাপার রয়ে গেছে, লোকাল ল্যাঙ্গুয়েজের বিষয় রয়েছে। যাই হোক, তাহলে কি ছিল যে দেয়ার ভয়েস অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশার্স, অর্থাৎ কলোনাইজারদের বিরুদ্ধে কণ্ঠস্বর থাকবে সাহিত্যের মধ্যে। তাহলে সাহিত্যের মূল কথা বড় কথা নয়, কিন্তু মূল কথা হলো যে স্বাধীনতাটা চাই। ব্রিটিশরা যখন ছিল তখনকার লিটারেচার কলোনিয়াল লিটারেচার হলো। তাহলে ব্রিটিশরা যখন ছিল কলোনি, তাহলে তখন কলোনিয়াল লিটারেচার হলো। কিন্তু ব্রিটিশ চলে গেল, এবার যে মুভমেন্ট শুরু হলো সেটা হলো পোস্ট কলোনিয়াল, অর্থাৎ একেবারে পরিষ্কার কথায় বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার আগে যখন আমরা কলোনি হয়েছিলাম, ইংরেজ কলোনাইজাররা এসেছিল, তখন যে সাহিত্য লেখালেখি হইতো সেটা হলো কলোনিয়াল লিটারেচার। আর তারা চলে গেল, আমরা স্বাধীনতা পেলাম, আফটার ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল পোস্ট কলোনিয়াল লিটারেচার। এই টার্ম কলোনিয়ালিজম কামস ফ্রম দ্য রুট ওয়ার্ড কলোনি, কলোনি থেকে এসেছে। এই কলোনি কথাটা প্রথম ইউজড হয়েছিল মিডল ইংলিশ পিরিয়ডে হয়েছিল। এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, তার নাম হলো কলোনিয়া, যার মানে হলো সেটেলমেন্ট। কলোনিয়া কথাটার মানে হলো সেটেলমেন্ট, আর কলোনাস কথাটার অর্থ হলো কাল্টিভেটর, এ প্ল্যান্টার অর এ সেটার ইন এ নিউ ল্যান্ড, অর্থাৎ কি না, নতুন একটা জমিতে, নতুন একটা ভূমিতে গিয়ে সেটা দখল করা, এরকম একটা বিষয়, এরকম একটা টার্মের মধ্য দিয়ে এসেছে। তাহলে কলোনাইজেশন যে ব্যাপারটা হলো সেটা হলো এস্টাবলিশেস নিউ সেটেলমেন্ট অ্যাট সামওয়ানস ল্যান্ড, কান্ট্রি অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য নেটিভস। মূল কথা, নেটিভদের উপর ডমিনেট করো, অন্য একটা ল্যান্ডে গিয়ে তা ক্যাপচার করো, এ তো বিষয়। কলোনাইজেশন বিগান ডিউরিং 15th সেঞ্চুরিতে শুরু হয়েছিল, when the pirates like Columbus, Vasco da Gama started and found new lands like India, Africa, West Indies, America, so on. 15th সেঞ্চুরি থেকে এই কলোনি কথাটা এসেছিল। যাই হোক, তখন ইউরোপিয়ান যে হোয়াইটসম্যান যারা স্টার্টেড সেটিং নিউ কান্ট্রিজ, নতুন নতুন দেশ তৈরি করতে শুরু করেছিল, অ্যান্ড ক্যাপচার দেয়ার লিটারেচার, তাদের লিটারেচারটাকেও দখল করছিল, ধর্ম, লিটারেচার সব কিছুকেই দখল করতে শুরু করেছিল। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, বেলজিয়াম, এরা ছিল কলোনাইজার। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, বেলজিয়াম, স্পেন, এরা ক্যাপচার করেছিল। তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছিল, কে কোন দেশকে দখল করতে পারে। তারা কম্পিটিশনের মধ্যে চলছিল, কোন কোন দেশকে তারা কলোনি তৈরি করতে পারে। তাই বলা হয় যে হ্যাড কলোনাইজড দ্য হোল অফ আফ্রিকা, সম্পূর্ণ আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এশিয়ার সম্পূর্ণটা সব দখল করে ফেলেছিল তারা। যাই হোক, তখন একটা রিভোল্ট আসে, একটা আন্দোলন আসে, এর বিরুদ্ধে আসে, এবং সেটা 20th সেঞ্চুরিতে গিয়ে শেষ হয়। যাই হোক, এবার যে কথাটা তখন লিটারেচারের মধ্যে এদের অ্যাগেইনস্টে, হোয়াইট সুপ্রিমেসির অ্যাগেইনস্টে কিপলিং লিখলেন, রোট এ পোয়েম, তিনি লিখলেন হোয়াইট ম্যানস বার্ডেন। কিপলিং লিখলেন সাহিত্যে হোয়াইট ম্যানস বার্ডেন লিখলেন তিনি। যাই হোক, আমরা দেখব যেন ইন্ডিয়া তিনটে ভাগে ভাগ। কীরকম ভাগে ভাগ? তিনটা ভাগে।
ইন্ডিয়া বিফোর 1498 হোয়েন ভাস্কো দা গামা কেম। অর্থাৎ ইন্ডিয়া তিনটা ভাগ কেন বলছি, ইংরেজরা আসার আগে, কলোনাইজাররা আসার আগের এক ইন্ডিয়া, কলোনাইজাররা এসে গেল তার এক ইন্ডিয়া, আর তারা চলে গেল স্বাধীনতার পরে আমাদের এক ইন্ডিয়া। অর্থাৎ তিন রকম ইন্ডিয়া হয়ে গেল এই স্টেপের দ্বারা। যাই হোক, আমরা এখানে চিনুয়া এচিবি, তিনি এর বিরুদ্ধে লিখেছিলেন, চিনুয়া এচিবি। যাই হোক, এখানে লেখাগুলোর মধ্যে যে বিষয়টা ছিল লিটারেচারের মধ্যে, সেখানে রিলিজিয়াস বিষয়েই লেখা হতো। তখনকার লেখাটা রিলিজিয়াস বিষয়ে হতো। ইনফ্লুয়েন্সড বাই পিউরিটানিজম ব্যাপারটা ছিল। অ্যাওয়েকেনিং জাগরণমূলক লেখা হতো, অ্যাওয়েকেনিং বিদ্রোহীমূলক লেখা হতো, ফিকশন পোয়েট্রি লেখা হতো, ড্রামা লেখা হতো, ওয়েলথ বিষয়ে লেখা হতো, গভর্নমেন্টের বিষয়ে লেখা হতো, প্রোগ্রেস বিষয়ে লেখা হতো, পলিটিক্যাল রাইট সম্পর্কে লেখা হতো, লিটারেচারের মধ্যে থাকতো। বিউটি নিয়ে তখন বেশি লেখা হতো না, মেলোডি নিয়ে তেমন বেশি লেখা হতো না। অর্থাৎ লেখাটা একদম একেবারে শৈল্পিকভাবে চিন্তার থেকে জাগরণ বিষয়ে লেখা হতো, এগেইনস্টে লেখা হতো, এইদিকে মন যেত। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তিনি প্রথম আমেরিকায় ফিকশনাল ক্যারেক্টার তৈরি করেছিলেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলাইন তিনি তৈরি করেছিলেন। রেসিয়াল বিষয়ে লেখা হতো, জাতি বিষয়ে লেখা হতো, লোকাল ল্যাঙ্গুয়েজে বেশি লেখা হতো। আচ্ছা, রিলিজিয়াস হিস্ট্রিক্যাল থিম নিয়ে লেখা ইত্যাদি হতো। আমরা কয়েকজনের নাম বলতে পারি, যেমন কলোনিয়াল রাইটার্সদের মধ্যে জন উইনথ্রপ, কটন ম্যাটার, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এনি ব্র্যাডস্ট্রিট। নেটিভ আমেরিকান তারা লিখত, কারণ কলোনি হয়ে গেছিল আমেরিকাও, তারা লিখত জন স্মিথ, উইলিয়াম স্ট্যাচি, জর্জ স্যান্ডি, রবার্ট ব্রেভলি, উইলিয়াম ব্রেডফোর্ড, স্যামুয়েল সয়েল, জোনাথন এডওয়ার্ডস, এরা লিখতেন। আবার বলছি, ইংলিশ কলোনিয়াল রাইটারদের মধ্যে বিশেষ করে জন উইনথ্রপ, কটন ম্যাথর, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এনি ব্র্যাডস্ট্রিট, এরা লিখতেন। আর নেটিভ আমেরিকান লিটারেচারের মধ্যে লিখতেন জন স্মিথ, উইলিয়াম স্ট্যাচি, জর্জ স্যান্ডি, রবার্ট ব্রেভলি, উইলিয়াম ব্রডফোর্ড, স্যামুয়েল সয়েল, জোনাথন এডওয়ার্ডস। আর ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিকলোনাইজেশন শুরু হলো। তাহলে এই ছিল বিষয় আমাদের আলোচনার, যে কলোনিয়ালিজম বিষয়টা হলো যখন কলোনাইজাররা, ইংরেজরা, তারা অন্য দেশে কলোনি তৈরি করলো, তখন বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন এসেছে, লিটারেচারের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। তাহলে দেখা গেল যে সোশ্যাল কালচার, ধর্মীয়, সাহিত্য, অর্থনীতি, সমস্ত বিষয়ে একটা পরিবর্তন, অর্থাৎ টোটাল সিস্টেমটাকেই পরিবর্তন করে দিয়েছে। তারা ছিল সুপিরিয়র পাওয়ার, বোঝা গেল। আচ্ছা, এখানে তখন নেটিভ ল্যাঙ্গুয়েজে লেখার প্রভাবটা বেশি ছিল, আর যত লেখাই হতো কনফ্লিক্টের উপর, একটা দ্বন্দ্বমূলক লেখা হতো, এই একটা বিষয় পাওয়া গেল। আর কি লেখা হতো, যে লিটারেরি মুভমেন্ট ডিউরিং দ্য 20th সেঞ্চুরিতে হুইচ সার্ভড অ্যাজ দ্য অথার্স ওয়েপন টু ফাইট অ্যাগেইনস্ট দ্য কলোনাইজার্স, অ্যাগেইনস্টে, ওদের বিরুদ্ধে লেখা হতো। এরকম ভগৎ সিংয়ের কিছু লেখা রয়েছে, সুভাষচন্দ্র বোস রয়েছে, মহাত্মা গান্ধীর কথা রয়েছে। তারা কি করেছেন, ব্রিটিশার্সদের বিরুদ্ধে লিখেছেন, ইন্ডিপেন্ডেন্স নিয়ে লিখেছেন। যাই হোক, একটাই কথা ছিল যে কি স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স, এমন শক্তি তৈরি করো, ন্যাশনালিজমের ব্যাপারটা নিয়ে আসো, প্যাট্রিয়টিজম নিয়ে আসো, এইরকম বিষয়টাই লিটারেচারে আসতো। দেশপ্রেমের কথা
সাহিত্যের মধ্যে আসতো, তাহলে সেটাকে বলা হলো কলোনিয়াল লিটারেচার। আচ্ছা, এটা কলোনির থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি আমরা সেটা পেয়েছি। তারপর দেখলাম আমরা যে যারা কলোনাইজার ছিল তারা হলো ব্রিটেনের ইংরেজ, ফ্রান্স, জার্মানি, ইটালি, বেলজিয়াম, স্পেন, এরা সব জায়গায় দখল করার জন্য যেত। হ্যাঁ, আর কোথায় যেত? আফ্রিকায় যেত, আমেরিকায় যেত, ইন্ডিয়ায় আসতো, নিউজিল্যান্ডে আসতো, সমগ্র এশিয়াতে আসতো। এইভাবে তারা দখল করেছিল। আর সেই সময় একটা মুভমেন্ট তৈরি হয়, সেই মুভমেন্টের বিষয়টাই অর্থাৎ ইংরেজ বিরোধী হাওয়া সাহিত্যের মধ্যে পড়েছিল। তবে লেখালেখির মধ্যে ধর্মীয় বিষয় ছিল, পিউরিটানিজম ছিল, ফিকশনও লেখা হতো, ড্রামাও লেখা হতো, গভর্নমেন্ট সম্পর্কে লেখা হতো, প্রোগ্রেস সম্পর্কে লেখা হতো, পলিটিক্যাল রাইট সম্পর্কে লেখা হতো। বিউটি মিউজিক নিয়ে বেশি লেখা হতো না। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলাইন বিশেষ ভূমিকা নিয়েছিলেন। রেসিয়াল বিষয়ে লেখা হতো, ধর্ম, জাতি, সম্প্রদায় ইত্যাদি। তবে লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে ছিল, এই বিষয়গুলো ছিল। আর যে নামগুলো আমরা পেলাম সেটা তো পেয়ে গেছি। কলোনিয়াল রাইটার্সদের মধ্যে জন উইন্থ্রপ, কটন মেটার, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলাইন, এনি ব্রেডস্ট্রিট। আর নেটিভ আমেরিকান যারা লিটারেচারের মধ্যে ছিলেন তারা হলেন জন স্মিথ, উইলিয়াম স্ট্র্যাচি, জর্জ স্যান্ডি, রবার্ট ব্রেভলি, উইলিয়াম ব্রেডফোর্ড, স্যামুয়েল সওয়েল, জোনাথন এডওয়ার্ডস। আর ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সাহিত্যের ধারা চলে গিয়ে ডিকলোনাইজেশনের শুরু হয়ে গেল। যাই হোক বন্ধুরা, মূলত একটি রিয়েল কথা হলো যে এই কলোনিয়ালিজমের সময়, এই মুভমেন্টের সময় বিশেষ কোনো লেখক কবি দেখা যায় না, কিন্তু লোকাল বা নেটিভ ল্যাঙ্গুয়েজের উপর বিশেষভাবে লেখা হতো। সেগুলো পরে ট্রান্সলেট হয়ে নতুন করে নতুন রূপ নিয়েছে, সেটা আলাদা কথা বিষয়। প্রত্যেক দেশেই লক্ষ্য করা গেছে যে নেটিভ ল্যাঙ্গুয়েজের উপর বিশেষ প্রভাব পড়েছে, কারণ তখন ইন্টারন্যাশনাল ওয়াইজ কানেক্টিংয়ের একটু প্রবলেমই ছিল। কারণ এই কলোনাইজাররা ওই সাহিত্যর ক্ষেত্রেও ডমিনেট করত, সেই জন্য নেটিভ ব্যাপারটা কিন্তু বিশেষভাবে জায়গা দখল করে নিয়েছিল। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমাদের আলোচ্য বিষয় ছিল কলোনিয়ালিজম। বন্ধুরা খুব ভালো থাকো, খুব ভালো থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।